কিছু পরিসংখ্যান বলছে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মতো মানুষ মারা যাচ্ছে এবং সেই সাথে বাড়ছে স্ট্রোকের রোগীদের সংখ্যা। এই বিষয়টি কিন্তু অনেকটা আমাদের জন্য আশঙ্কাজনক। আজ আমরা স্ট্রোক এবং হৃদরোগ নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়েন। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হৃদরোগ এবং স্ট্রোক, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, মিডফোর্ড, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, যেটি প্রথমেই বলছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি কিছু কিছু পরিসংখ্যানে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় প্রতিদিন ৭৭৭ জনের মতো মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যদিও আমরা জানি যে এই সংখ্যাটা আসলে কোনো অ্যাকচুয়াল হয়তো ডেটা আমরা বলতে পারি না, হয়তো এর থেকে সংখ্যাটা আরও বেশি হতে পারে। আপনার কাছে একটু জানবো যে বর্তমানে বাংলাদেশে আসলে হৃদরোগীদের যে সংখ্যাটা বা হৃদরোগে আক্রান্ত হয়ে যে মারা যাচ্ছে, এটার অ্যাকচুয়াল সিনারিওটা আসলে কি? বিষয়টা হলো যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই কার্ডিওভাস্কুলার ডিজিজটা প্রতিদিন উন্নয়নশীল দেশে, উন্নত দেশে তো বটেই, উন্নয়নশীল দেশে দিন দিন এত ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে যে এটার নাগাম টেনে ধরা খুবই জরুরি। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে বিরাট বড় প্রভাব পড়ছে। বিশেষ করে আমাদের হৃদরোগের সবচেয়ে বড় একটা অনুষঙ্গ যেটা হাইপারটেনশন। এই হাইপারটেনশন মোটামুটি যেমন ধরেন যে স্ট্যাটিস্টিক্স হলো সারা বাংলাদেশে প্রায় 25 থেকে 35% মানুষের হাইপারটেনশন আছে। এই হাইপারটেনশনের কারণে অনেক মানুষের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, তারপরে হার্ট ফেলিওর হচ্ছে, অ্যারিথমিয়া জাতীয় অসুবিধা হচ্ছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের ডেটা, এই ডেটা রেজিস্ট্রিটা আসলে আমাদের অতটা বেশি শক্তিশালী নয়। যেটা উন্নত বিশ্বে আছে যে হৃদরোগের একটা রোগী ভর্তি হলে ওনার ডেটাটা আজীবন সংরক্ষিত থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে সেরকম ডেটা সংরক্ষণের ব্যবস্থা নেই। হৃদরোগ আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পরিসংখ্যান আমরা যেটা পাই সেটা আমাদের হসপিটাল ভিত্তিক রেজিস্ট্রি থেকে পাই। আসলে এই সম্পর্কিত ব্যাপক ভিত্তিক দেশব্যাপী আমাদের পরিসংখ্যান সংগ্রহের এখনও চূড়ান্ত ব্যবস্থা হয়নি। তো এটা হলে হয়তো আমরা এই ৭৭৭ যেটা, এটা হয়তো আরও বেড়ে অনেক বেশি হবে, হয়তো 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা স্যার রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই যে স্যার আপনি বললেন যে ডাটাগুলো নথিভুক্ত হচ্ছে না, সেই নথিভুক্ত হওয়ার জন্য এবং অ্যাকচুয়াল সিনারিওটা আসলে জানার জন্য আমাদের আসলে কি করা উচিত? আপনি একজন চিকিৎসক হিসেবে, কার্ডিওলজিস্ট হিসেবে, এবং সরকারের প্রতি আপনার আসলে প্রত্যাশাটা কি? যে নতুন সরকার এসেছে, নতুন সরকারের প্রতি তারা যে ইশতেহারটা দিয়েছে, সেখানে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ এবং ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু তাদের চমৎকার কিছু প্ল্যান রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে সেই প্রত্যাশার জায়গাটুকু কি তারা পূরণ করতে পারবে, এবং এই যে ডেটাগুলো যে নথিভুক্ত করার কথা বললেন, সেগুলো আসলে কতটুকু ইমপ্রুভ করা সম্ভব? প্রথম কথা হলো যে আমরা দিন দিন বৈজ্ঞানিকভাবে আমরা আগায় যেতে চেষ্টা করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চেয়েছেন, উনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, আপনি জানেন, উনি ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো জানেন, ওই সম্পর্কে ওনার একটা ভালো অভিজ্ঞতা আছে। তাছাড়া ওনার ওয়াইফ জুবাইদা রহমান, উনিও একজন চিকিৎসক, কার্ডিওলজিস্ট। কাজেই ওনার পরামর্শ এবং ওনার অভিজ্ঞতা দুটো থেকেই উনি চেষ্টা করছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে পুরোপুরি ডেটা ভিত্তিক করার জন্য। যেটার ইনিশিয়েটিভে উনি ঘোষণা করেছেন, নির্বাচনী ইস্তাহারে বলেছেন। এটা হলে আমরা আসলে এই যে এখন আমরা আন্দাজ করে বলছি যে আমাদের ৭৭৭ জন, সেটা আমরা দূর করতে পারবো। পাশাপাশি আমার জনগণের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বাড়াতে হবে, স্বাস্থ্য সচেতনতা বাড়াইতে হবে, যাতে করে তারা নিজ থেকেই তাদের ডেটাগুলো এন্ট্রি করার জন্য আমাদের নির্দিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসতে পারেন। ওনারা যদি নির্দিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসেন, তাহলে এই ডেটাগুলো নথিভুক্তি করা আমাদের সম্ভব। অনেক মানুষ, গ্রামের মানুষ, যারা এই হার্ট ডিজিজ সম্পর্কে, হাইপারটেনশন সম্পর্কে, স্ট্রোক সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা রাখেন না, তারা আসলে এইটা প্রিভেন্ট করা যায় এরকম ধারণাও পোষণ করেন না। সুতরাং ওনারা যদি এই ধারণাগুলো ওনাদের মধ্যে সৃষ্টি করা যেত যে না, আমরা এই অসুখগুলো চিকিৎসার চেয়ে আমরা প্রিভেনশন করে, প্রতিরোধ করে এটা নির্মূল করতে পারি, তাহলে এইরকম ক্ষেত্রে
ওনাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের জাতীয় পর্যায়ে আপনারা যেমন আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, আমরা যেমন আছি যে বিভিন্ন আমাদের যেমন ইন্টারন্যাশনাল হাইপারটেনশন ডে হয়, তো এরকম ডেতে আমরা যেমন ব্যানার ফেস্টুন এগুলো দিয়ে র্যালি দিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারি এবং সরকারও এই বিষয়ে ব্যাপক ভিত্তিক উদ্যোগ নিতে পারেন, যাতে করে এই নন কমিউনিকেবল ডিজিজ যেটা আমাদের ঘাতক মানে নীরব ঘাতক, এই নীরব ঘাতকগুলো আমরা যেন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি এবং সময় মতো যখন যেমন দরকার তাৎক্ষণিক যেন চিকিৎসা ব্যবস্থার আন্ডারে আমরা নিয়ে আসতে পারি। এই যে হাইপারটেনশন নিয়ে আমরা কথা বলছি, তার সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজ হচ্ছে হৃদরোগ বা স্ট্রোক। হাইপারটেনশন যদি কারোর মধ্যে থেকে থাকে, যদি আমরা তরুণ বয়সের কথাই বলি, প্রাথমিক লক্ষণ আসলে কি থাকতে পারে যেটি তারা বুঝতে পারে? কারণ আমরা যতটুকু জানি যে আসলে প্রথম দিকে হাইপারটেনশন কিন্তু একেবারে বোঝা যায় না যে তার হাইপারটেনশন রয়েছে, যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলে থাকি। থ্যাংক ইউ আপনাকে এরকম একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসল ব্যাপারটা হলো যে হাইপারটেনশন নিজেই অসুখ, এই অসুখটা আসলে নিজ থেকে কোনো উপসর্গ শুরুর পর্যায়ে দেয় না। যেমন আমার যদি টাইফয়েড জ্বর হয় তাহলে আমার কিন্তু জ্বর আসে, তারপরে আমার মাথা ব্যথা হতে পারে, শরীর ব্যথা হতে পারে, দীর্ঘদিন মোটামুটি 7 থেকে 10 দিনের মতো জ্বর অতিক্রান্ত হয়ে যেতে পারে। এগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি এগুলো হলো রোগের উপসর্গ। আচ্ছা, কিন্তু হাইপারটেনশনের রোগীর কোনো উপসর্গ ইনিশিয়ালি দেয় না, অনুসর্গ প্রাথমিক পর্যায়ে দেখা যায় না, কিন্তু জটিলতার অনুসর্গ নিয়ে মানুষ আসে। সেই জন্য আমরা জনসচেতনতা তৈরি করব। জনসচেতনতা তৈরি করে আমরা যদি আগেই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করি, বিশেষ করে 18 বছরের ঊর্ধ্বে বাংলাদেশে হাইপারটেনশনের পরিসংখ্যান তো বললাম যে মানে মোটামুটি 30 থেকে 35% মানুষ হাইপারটেনশনে ভুগছে। বাট এই যারা 30 থেকে 35% হাইপারটেনশনে ভুগছে, এই মানুষগুলোর প্রায় অর্ধেক মানুষ 40 থেকে 50% মানুষ জানতে পারে, স্ক্রিনিং এর আওতায় আসে যে আমার হাইপারটেনশন আছে। স্যার এই যারা সংখ্যাটা স্যার আপনি বলছেন যে প্রায় 30 থেকে 35% পর্যন্ত মানুষ হচ্ছে হাইপারটেনশনে আক্রান্ত, কিন্তু তারা আসলে বুঝতে পারবে কিভাবে? বুঝতে পারবে যদি আমরা আর্লি স্ক্রিনিং ব্যবস্থা 18 বছরের ঊর্ধ্বে মানুষগুলোকে একটা নির্দিষ্ট স্ক্রিনিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি। যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা এবং রিপ্রেজেন্টেটিভলি ব্লাড প্রেশারটা মনিটরিং করার ব্যবস্থা করতে পারি, উচ্চ রক্তচাপ মনিটরিং করার ব্যবস্থা করতে পারি। সেটা হতে পারে যে আমাদের যেমন এখন গ্রাম লেভেলে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে স্বাস্থ্যকর্মীরা যারা আছেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছেন, তাদের মাধ্যমে আমরা যদি এই স্ক্রিনিং ব্যবস্থাকে জুড়িয়ে দিতে পারি, তারা তো গ্রামে গ্রামে যান, তারা গ্রামে গ্রামে যান বলেই আমাদের এই সুযোগ নেওয়ার সুযোগটা তৈরি হয়েছে। তো তারা শুধু যে কাজগুলো করছেন তার বাইরে আমাদের এই এটা যোগ করে দিতে পারি যে তারা এই গ্রামে ভিজিটে গেলে 18 বছরের ঊর্ধ্বের মানুষগুলোকে তারা স্ক্রিনিং করে দেখবেন যে তাদের মধ্যে হাইপারটেনশন আছে কিনা। হাইপারটেনশন যদি প্রাথমিকভাবে জানা যায় যে আছে, তাহলে নিশ্চিতভাবে আমরা এর কোনো কমপ্লিকেশন হবে না, সেরকম ব্যবস্থা নিতে পারবো। এক্ষেত্রে হয়তো অনেকে হয়তো টেস্ট নাও করতে পারে বা ব্লাড প্রেশার নাও মাপতে পারে, কিন্তু আমরা যদি ঝুঁকির কথা বলি যে কারা ঝুঁকিতে সবথেকে বেশি রয়েছে, যাদের জন্য এটা বাধ্যতামূলক। যেমন ধরেন ঝুঁকির কথাটা বললে বয়স একটা বড় ঝুঁকি, তারপরে লিঙ্গভেদে যেমন পুরুষদের ঝুঁকিটা একটু বেশি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, কোনো ক্ষেত্রে মহিলারা একটু বেশি ঝুঁকির মধ্যে পড়ে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, আফটার মেনোপজ। হ্যাঁ, তাছাড়া যারা ধূমপান করেন, অ্যালকোহল পান করেন, আনহেলদি লাইফ লিড করেন, গরু, খাসি, মহিষ, উদ্দম্বা, ভেড়া, ছাগল জাতীয় মাংস, তৈলাক্ত মাংস, রেড মিট যেটা আমরা বলি, এই মাংসগুলো বেশি বেশি খেতে পছন্দ করেন, যাদের ওজন বিশেষ করে বডি মাস ইন্ডেক্স আমরা বলি, এই বডি মাস ইন্ডেক্সের স্ট্যান্ডার্ড হলো 18.5 থেকে 24.9। যদি এই 24.9 উপরে 25 হয়ে যায়, 26 হয়ে যায়, 27 হয়ে যায়, সেগুলোকে আমরা ওভারওয়েট বলি। এই ওভারওয়েটের মানুষগুলো রিস্কে থাকে। যারা স্ট্রেসফুল লাইফ লিড করে, জীবন শুধু মানে তারা টেনশনের মধ্যে পার করতে চায়, এইসব মানুষ, যারা এক্সারসাইজ করার সময় পান না, এইসব মানুষ, যাদের ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন আছে, এইসব মানুষগুলো অত্যধিক ঝুঁকিতে আছেন, যাদের হার্ট মানে উচ্চ রক্তচাপ এবং হলো স্ট্রোকের ঝুঁকিতে আছেন। এখন যদি আমরা বলি একটু মানে স্ট্রোকের দিকে আমরা চলে আসি, হৃদরোগ সম্পর্কে আপনি বললেন, হাইপারটেনশন নিয়ে বললেন, স্ট্রোকের সংখ্যাটা কিন্তু এখন তুলনামূলকভাবে অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা তরুণদের কথা এখন বলবো, এখন এই স্ট্রোক এবং হৃদরোগ শুধুমাত্র কিন্তু এইজেড বা সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের মধ্যে সীমাবদ্ধ না, এখন কিন্তু তরুণদের মধ্যেও কিন্তু স্ট্রোক হচ্ছে। একটু যদি আমাদেরকে বলতেন যে কারা কারা স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে, কি ধরনের সমস্যা থাকলে তাদেরকে আসলে রেগুলার বেসিসে ফলো আপ বা চেক আপে থাকা উচিত। যেমনটি আমি আগে বলেছি যে উচ্চ রক্তচাপের ঝুঁকি, ঠিক একই ঝুঁকিগুলো, এই একই ফ্যাক্টরগুলো
স্ট্রোকের ক্ষেত্রেও কার্যকর, মানে স্ট্রোকের জন্য রিস্ক ফ্যাক্টর এইগুলো, আচ্ছা। যেমন ধূমপান করা, অ্যালকোহল পান করা, ফ্যামিলি হিস্ট্রি থাকা, তারপরে লাইফ লিড যদি বৈজ্ঞানিকভাবে না করা হয়, রেগুলার এক্সারসাইজ না করা হয়, আচ্ছা। আনহেলদি ডায়েট যদি না হয়, জাঙ্ক ফুড যদি বেশি খাওয়া হয়, ফাস্ট ফুড বেশি খাওয়া হয়। যেমন এখন আমাদের বাংলাদেশে একটা বিশেষ ট্রেন্ড হয়েছে যে আমরা ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকিয়ে পড়েছি, বাট এই ফাস্ট ফুডই আমাদের জন্য খুবই একটা খারাপ খাদ্যাভ্যাস তৈরি করছে। এই খারাপ খাদ্যাভ্যাসের জন্য আমাদের স্ট্রোকের ঝুঁকি এবং হাইপারটেনশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে আমরা যদি সচেতনতামূলক ব্যবস্থা নিতে পারি, আমরা যদি বুঝাইতে পারি যে না, আমাদের জাঙ্ক ফুডের দিকে যাওয়া যাবে না, আমাদের স্বাভাবিক খাদ্য ব্যবস্থাপনা, বিশেষ করে আমরা যেগুলোকে ড্যাশ ডায়েট বলি, আচ্ছা। যে ডায়েটগুলো খেলে আমাদের উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমে যেতে পারে, সেই ডায়েটেরগুলো বেশি আমাদের নজর দিতে হবে। খাবারের সাথে অনেকটাই কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে হাইপারটেনশন, হৃদরোগ বা স্ট্রোকের বিষয়টি। আমার মনে হয় এটা আরো একটু বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, জানা উচিত। একটু বিরতির সময় হয়ে গেছে, আমরা একটু বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। স্যার, আপনি খাদ্যাভ্যাসের কথা বলছিলেন যে হাই ফাইবার জাতীয় খাবার গ্রহণ করা। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু আমরা দেখেছি যে লাল চালের ভাত, লাল আটার রুটি, ব্রাউন ব্রেড এগুলো কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল, কিন্তু তারপরেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের অর্গানিক খাবারগুলো নেওয়ার টেন্ডেন্সি খুব একটা নেই। যাদের দেখা যায় ওজন খুব বেশি বেড়ে যাচ্ছে, যাদের ডায়াবেটিস হচ্ছে, তারাই একমাত্র এই ধরনের খাবার গ্রহণ করছে, কিন্তু ইন জেনারেল তারা যেন এই খাবারগুলোর প্রতি তাদের আগ্রহ বাড়ায়, যেটা স্বাস্থ্যকর খাবার। সেক্ষেত্রে আসলে আমাদের কিভাবে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া উচিত, বা স্কুল কলেজগুলোতে আসলে কিভাবে আমরা প্রচারণা চালাতে পারি? আমাদের পূর্বের অবস্থান থেকে এই বিষয়গুলোতে শিক্ষিত মানুষদের মধ্যে ব্যাপক ভিত্তিক একটা সচেতনতার সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু দেখবেন যে আমাদের যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো আছে, বড় বড় চেন শপ আছে, সেগুলোতে কিন্তু দেখবেন আপনি যে লাল আটার কথা বললেন, লাল ঢেঁকি ছাড়া চালের কথা বললেন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এইগুলো ছাড়াও আমরা কিন্তু এখন আমাদের স্বাভাবিক খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য আমরা বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবারগুলো কিন্তু বেশি খাচ্ছি। আমরা কিন্তু ফাইবার নেওয়ার জন্য, ফাইবার যেগুলো শাকসবজিতে বেশি ফাইবার আছে, সেগুলো আমরা খাওয়ার প্রতি আমরা শিক্ষিত মানুষরা হলেও কিছুটা অগ্রণী ভূমিকা পালন করছি কিন্তু এখন, এটা আসার কথা। তবে এই বিষয়গুলোতে গ্রাম লেভেলেও যদি আমরা বেশি সচেতনতা তৈরি করতে পারি, তাহলে আমাদের অনেক বেশি আমরা আগে যেতে পারবো, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় শুধু খাদ্যাভ্যাস চেঞ্জই আমাদের বড় ধরনের একটা প্লট পরিবর্তন করে ফেলবে। স্যার, একটু ট্রিটমেন্টের কথা জানতে চাই, যে যাদের হাইপারটেনশন রয়েছে, হাইপারটেনশনের পেশেন্টদের ক্ষেত্রে আপনারা সাধারণত ঔষধ সাজেস্ট করে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন, তারা দীর্ঘদিন যাবত কিন্তু ঔষধ খেতে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খেতে চায় না, তারা মনে করে যে ওষুধ একবার শুরু করলে সেটা আজীবন তাদেরকে কন্টিনিউ করতে হবে। কেউ যদি শুরু করেও ফেলে, প্রেশার যখন কন্ট্রোলে চলে আসে, তারা নিজেদের দায়িত্বেই ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এক্ষেত্রে জটিলতা কি তৈরি হতে পারে? হাইপারটেনশন হলেই ডাক্তারের কাছে গেলেই যে ওষুধ দিবে এমন না। আর হাইপারটেনশন বিভিন্ন পর্যায় আছে, এই পর্যায়গুলোর উপর ভিত্তি করে চিকিৎসক তার ব্যবস্থাপনা দিবেন। প্রথম কথা হলো যে একটা মানুষ আমার চেম্বারে আসলেন, আমি তার প্রেশার মেপে দেখলাম যে ওনার প্রেশার বেশি। এই একবার মেপেই যে বেশি হলো তাতে কিন্তু আমি তাকে ওষুধ প্রেসক্রাইব করব না। আমি তার সময় দিয়ে যদি তার জীবন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারি, খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারি, তার লাইফ স্ট্রেস সম্পর্কে জানতে পারি, তার হলো অন্যান্য বিষয়গুলো যেগুলো হাইপারটেনশন রিলেটেড, ধূমপান, অ্যালকোহল পান করা, এগুলো বিষয় যদি জানতে পারি, এইগুলো বিষয়ের উপর প্রাথমিকভাবে যদি আমি তাকে মানে বুঝাইতে পারি যে আপনার প্রেশার এই পরিমাণ আছে, যেমন ধরেন কারো প্রেশার আছে 140-এর কাছাকাছি, তাহলে এইসব মানুষগুলোকে সহসায় 140-এর উপরে গিয়েছে বলেই যে আমরা ওষুধ দেবো এমনটি নয়। আমরা তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে, তার খাদ্যাভ্যাস চেঞ্জ করে, তার নির্দিষ্ট রেস্টের ব্যবস্থাপনা করে আমরা যদি তাকে দেখি যে না 3 মাসের মধ্যে মোটামুটি আমরা তার কন্ট্রোল করতে নিয়ে আসতে পেরেছি, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্রথমে আপনারা চেষ্টা করে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাহলে কিন্তু এই জাতীয়, যেটাকে স্টেজ 1 হাইপারটেনশন আমরা বলছি, এই জাতীয় হাইপারটেনশন কিন্তু আমরা সহজেই শুধু
এই ব্যবস্থাপনার মধ্যে, জেনারেল ব্যবস্থাপনার মধ্যে, স্বাভাবিক ব্যবস্থাপনার মধ্যে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। ওষুধ খাওয়া আসলে সবার জন্যই বার্ডেন, সাধারণ মানুষের জন্য তো বটেই। তো কাজেই ওষুধ না দিয়ে যদি ম্যানেজ করা যায় সেটা ভালো। আর যাদেরকে ওষুধ দিতে হবে, যেমন স্টেজ 2, স্টেজ 3 এরকম হাইপারটেনশন বা হাইপারটেনশন উইথ কমপ্লিকেশন যারা আমাদের কাছে আসছে, তাদের তো আমাদের মেডিসিনাল ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসতেই হবে। সেই রকম ক্ষেত্রে যাদেরকে আমরা এই আন্ডারে নিয়ে আসবো, তাদেরকে আমাদের অবশ্যই এডুকেশন দিতে হবে। তারা যেন অবশ্যই এই ওষুধগুলো নিয়মতান্ত্রিকভাবে খেতে থাকেন। কারণ এই ওষুধ যদি না খান, তাহলে একবার প্রেশার কমে থাকলো, পরক্ষণে প্রেশার বেড়ে গেল। শুধুমাত্র সিস্টোলিক প্রেশার একটা মানুষের যদি 140 থেকে 50-এর মধ্যে থাকে, সেই মানুষের পরবর্তীতে হৃদরোগ হওয়ার ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি। আর একটা মানুষের সিস্টোলিক প্রেশার যদি 180-এর উপরে থাকে, সেই মানুষের এই স্ট্রোক এবং হার্টের অসুখ হওয়ার ঝুঁকি প্রায় 10% থেকে বেড়ে 30% হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, এখন একটু স্ট্রোকের ব্যাপারে জানতে চাই যে কারো ক্ষেত্রে স্ট্রোক হয়তোবা হয়েই গেল, তার পরবর্তী সময়টাতে আমরা জানি যে স্ট্রোক পরবর্তী সময়টাতে তিনি হসপিটালে অ্যাডমিট হলে বিভিন্ন ধরনের মেডিকেশনসের আন্ডারে তিনি থাকলেন। তারপরে কিন্তু আমরা যতটুকু জানি যে ফিজিওথেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা স্ট্রোক পরবর্তী সময়টাতে পেশেন্টের মধ্যে প্যারালাইসিস দেখা দেয়। এবং এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে ফিজিওথেরাপিটা আসলে কত ঘন্টার মধ্যে বা কতদিন পরে আসলে শুরু করা উচিত? চিকিৎসা ব্যবস্থাপনায় ফিজিওথেরাপি এখন একটা উল্লেখযোগ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা শুধুমাত্র স্ট্রোকের ক্ষেত্রেই নয়, হার্টের অসুখের ক্ষেত্রে, তারপরে স্ট্রোকের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের বাত ব্যথা জাতীয় অসুখের ক্ষেত্রে, আর্থ্রাইটিস জাতীয় অসুখের ক্ষেত্রে এই ফিজিওথেরাপির অবদান কিন্তু অনেক বেশি। আমাদের দেশে যদি মানসম্মত ফিজিওথেরাপির ব্যবস্থাপনার মধ্যে আনা যায়, যেমন স্ট্রোকের কথাই যদি বলি, স্ট্রোকে মানুষ তো প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন ভুগতে পারে এবং অবশেষে তার জীবন খুব একাকিত্ব হয়ে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে সে কিন্তু মৃত্যুর মুখে পতিত হতে পারে। বাট আমরা যদি চিকিৎসার পাশাপাশি এই মানুষগুলোকে যদি ফিজিওথেরাপির সঠিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে তার ডিসএবিলিটিসগুলো কমে যেতে পারে। যেমন স্ট্রোক হলে একটা মানুষ কথা বলতে ঠিকমতো পারে না, তাকে যদি আমি স্পিচ থেরাপি দিতে পারি, এটাও কিন্তু ফিজিওথেরাপি। একটা মানুষ ঠিকমতো হাত নড়াইতে পারছে না, তাকে যদি হ্যান্ড এইড আমরা দিতে পারি, সে যদি হ্যান্ড এইড দেওয়ার ফলে সে ছোটোখাটো কাজগুলো নিজে হাতে করতে পারে, এটা কিন্তু ফিজিওথেরাপি। তারপরে একটা মানুষ হাত কুকড়ে গিয়েছে, পা কুকড়ে গিয়েছে স্ট্রোকের কারণে, এটাকেও যদি ফিজিওথেরাপি দিয়ে আমরা নরম রাখতে পারি, তাহলে কিন্তু সে তার জীবন ব্যবস্থাপনা সহজ করবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্ট্রোক, কার্ডিয়াক ডিজিজ এবং সেই সাথে হাইপারটেনশন নিয়ে বিস্তারিত জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে, বিশেষ করে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মূলক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে, RTV কর্তৃপক্ষকে এবং সাথে নেভিয়ান হেলথ সায়েন্সকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে আমার RTVর দর্শক যারা দেশে এবং বিদেশে অবস্থান করে আমার এই অনুষ্ঠান শুনছেন, যদি সামান্যতম উপকার হয়ে থাকে, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব। সবাই সুস্থ সুন্দর থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।